মর্নিং ফ্রম আমাদের বাড়ি। দেখতে পাচ্ছ আজকে আমাদের বাইকগুলো সব এখানে রেডি হয়ে গেছে। এখানে 3টে বাইক রয়েছে টোটাল, ডমিনার 400, তার সাথে আমার অ্যাডভেঞ্চার 390, আর তার সাথে আরেকটা বাইক যেটা আজকে চালাচ্ছে হচ্ছে ঘোস্ট রাইডার চালাচ্ছে আমার পুরোনো ক্লাসিকটা। এখন এই বর্ষাকালে আমাদের মনসুন মোটর রাইড রয়েছে, মনসুন মোটর রাইড টু রাঁচি। আর এটা কিন্তু আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালি গ্রুপ রাইড। আমাদের প্রথম মিট আপ পয়েন্ট রয়েছে সায়েন্স সিটি। এখন আমরা সায়েন্স সিটির দিকে যাব। একটু অসুবিধা হচ্ছে এখানে সৌম্যদীপের লাগেজটা বান্টুর বাইকে বাঁধতে, তো বান্টু হচ্ছে সমস্ত লাগেজ নিয়ে নিচ্ছে, সৌম্যদীপের লাগেজটাও। আর তার সাথে আমাদের বাইকও ফুল লোড হয়ে গেছে, খালি জাস্ট আমাদের বেরোনোর অপেক্ষা। বেরোনোর আগে জাস্ট টুক করে একটা ছোট ফটোগ্রাফি সেশন। গুড মর্নিং তোমাদের সকলকে, আরও একটা নতুন মোটো ব্লগে, আরও একটা নতুন মোটো সিরিজে সবাইকে তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন টাইম হয়েছে সকাল 5:12, আর একটু লেট আমরা অলরেডি শুরু করতে একটু লেট করে দিয়েছি। তার কারণ হচ্ছে সৌম্যদীপের লাগেজ বান্টুর বাইকে বাঁধতে একটুখানি সময় লেগে গেছে। আমাদের টোটাল লাগেজটা অ্যারেঞ্জ করে তারপরে ওটা লাগাতে একটু সময় হয়ে গেছে, মানে লেগে গেছে। যদিও বান্টু আজকে একটুখানি লেটে এসছে, প্রত্যেকবার আমারই লেট হয়, টাইম ম্যানেজমেন্ট খারাপ, কিন্তু এইবারে বান্টু লেট করেছে। সবাইকে টাইম দেওয়া আছে হচ্ছে 5টার সময় সায়েন্স সিটিতে। আজকে কিন্তু আমরা মানে এই 3টে বাইক ইন্টারকমে কানেক্টেড। ঘোস্ট রাইডার, ঘোষ GHOSH ঘোষ রাইডারও কিন্তু আজকে ইন্টারকম লাগিয়েছে হেলমেটে, তার সাথে বান্টুরও রয়েছে আর আমারও রয়েছে। 3জনই আপাতত আমরা কানেক্টেড রয়েছি, দেখা যাক কিরম রেঞ্জ দেয়। তো সায়েন্স সিটিতে আমাদের প্রথম মিট আপ রয়েছে, কিন্তু সায়েন্স সিটিতে আর সেরমভাবে দাঁড়ানো হবে না, একদম স্ট্রেট আমরা বেরিয়ে চলে যাব, কারণ অলরেডি আমরা শিডিউল টাইম থেকে একটু পিছিয়ে রয়েছি। আমাদের নেক্সট মিট আপ পয়েন্ট হচ্ছে ধুলাগড়। কোন রুট দিয়ে যাব সব কিছু ধুলাগড়ে পৌঁছে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। এখন জাস্ট তোমরা মিউজিকের সাথে সাথে একটুখানি এনজয় করে নাও এই ভোরবেলাটা, এই বৃষ্টি ভেজা ভোরবেলাটা। চলো চলো, অলরেডি অনেক লেট হয়ে গেছে। সরি সুমনদা আসেনি, সুমনদা জানতো আমরা লেট করবো। প্রত্যেকদিন সকালবেলা যখন এখান দিয়ে বেরোই সাঁতরাগাছিতে জ্যাম থাকেই কম বেশি, কিন্তু আজকে যেন একটু বেশিই রয়েছে, কমের কিছু নেই। বাইক নিয়েও বেরোতে পারছি না, তার মধ্যে খুব তাড়াহুড়োতে সার্ভিস করেছি। হর্নটা আমার দেখিয়ে নেওয়া উচিত ছিল, আমি বলেও ছিলাম, কিন্তু সুমনদা হয়তো ভুলে গেছে, হর্নটা চেক করেনি, হর্ন বাজা বন্ধ হয়ে গেছে এখন। আজকে সব জায়গায় জ্যাম, কেন জ্যাম আমি বুঝতে পারছি না। ধুলাগড়ে কোনোদিন এরকম জ্যাম থাকে না, আজকে দেখো টোলের 1 কিলোমিটার আগে থেকে জ্যাম। আজকে আমরা কিন্তু আমাদের শিডিউল টাইম থেকে প্রায় 1 ঘন্টা লেট রয়েছি। আমাদের এখানে টাইম দেওয়া ছিল 5:30, মানে ধুলাগড়ে আমাদের 5:30টার টাইম ছিল। আমরা এসে পৌঁছেছি প্রায় 6:25 নাগাদ। এখন টাইম হয়ে গেছে এসে, যদিও আমাদের টিম ছাড়া অনেকের সাথে এখানে দেখা হয়েছে, তার সাথে কথাবার্তা বলতে বলতে মোটামুটি আরও 15-20 মিনিট সময় চলে গেছে। এখন 6:38। এখানে জাস্ট আমাদের মনসুন মোটর রাইডের একটা ছোট্ট ফর্ম আছে, সেটা ফিল আপ করা হচ্ছে। এগুলো আমরা ফিল আপ করবো, তারপরে সামনের দিকে এগোবো। আমাদের ঘোস্ট রাইডার আজকে বিশাল দায়িত্ব নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। চা খাওয়া হচ্ছে না। ঘোষ রাইডার কিরকম হচ্ছে তাহলে? সব ঠিক আছে। হ্যাঁ, ঘোস্ট রাইডার না ঘোস্ট রাইডার। আমি ঘোস্ট রাইডারই বলি। না কমেন্ট করে না ঘোস্ট রাইডার বলে, আর দেখতে ঘোস্ট রাইডার দেখতে ঘোস্ট, এটাই রাখবে। ফর্ম ফিল আপ করেছো? হ্যাঁ সব হয়ে গেছে। ছবিটা দেখি তোমার। হাতে হাতে দিয়ে দিচ্ছি। ও জাস্ট এখানে ফর্ম ফিল আপ চলছে, এরকম একটা ছোট্ট প্রসেস। মনসুন মোটর রাইডের ফর্ম এরকম। তুই কি ফেভিস্টিক এনেছিস? তাহলে ফটোটা স্টেপলার। ও আচ্ছা, অনেকেই আমাদের এখানে সবাই পুরোনোই রাইডার, আগে আমাদের সাথে ট্রিপে গেছো সবাই। তো নতুন বলতে আমি শুভঙ্কর যে নতুন এইবারে প্রথম অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে। আর এখানে আর নতুন আছে, নতুন কেশব, তুমি নতুন যাচ্ছ।
তো নিয়ম বলতে সবাই আমরা নিজেদের মতো চালাবো, সবাই পুরো রাইডার, এখানে কারোর কিছু বলার নেই নতুন করে, জাস্ট আমরা গ্যাপটা মেনটেন করবো। আর টেল আর লিড, যে লিড থাকবে বেশিরভাগ সময় বান্টু লিড করবে, কোনো কোনো সময় আমি লিডে যাবো। তো লিডকে ওভারটেক করা যাবে না, যেটা নিয়ম। আর তার সাথে টেল সবসময় পেছনে থাকবে, টেল পুরো টিমটাকে দায়িত্ব নিয়ে সব পেছনে টেল করবে। টেল থাকছে হচ্ছে আমাদের আজকে বিপ্লব হচ্ছে টেল, আর বিপ্লবের সাথে বিপ্লবকে সাপোর্ট দেবে সৌম্য। আর একটা ইনসিডেন্ট একটুখানি আমার একটু শেয়ার করে রাখা দরকার তোমাদের সবার সাথে, কারণ কালকেই আমরা এই জিনিসটা জানতে পেরেছি। খুব একটা বড় ইস্যু নয়, তাও একটুখানি শেয়ার করে রাখছি যে আমরা রাঁচিতে যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলটাতে 15ই আগস্টে কিছু একটা ঝামেলা হয়েছে। তো আমরা কালকে যখন কনফার্ম করার জন্য যে আমরা আসছি, তো তার 10-15 মিনিট আগে ওদের থেকে আমরা একটা মেসেজ পাই যে ওই হোটেলে থাকা যাবে না। তো কালকে আমরা আরও একটা হোটেল, অন্য একটা হোটেল আমরা কালকে খুব তাড়াহুড়োতে খুঁজেছি, যদি একটু এদিক ওদিক হয় আমরা এটা ম্যানেজ করবো। বুঝতে পেরেছি এতজনের রাইড তো ক্যান্সেল করা যায় না, আর কালকে তোমাদের কেউ আমরা টেনশন দিতেও চাইনি। সকাল 7:09 আর আমরা বেরিয়ে পড়লাম ধুলাগড় থেকে। আমরা এখানে কিন্তু ফুল টিম নেই এখনো অবধি, আমাদের বাকি 5 জন মেম্বার, মানে তার মধ্যে 3 জন আসবে কোলাঘাটে আর 2 জন আমাদের সাথে চান্ডিল ড্যামে দেখা করবে। চান্ডিল ড্যাম, যদিও চান্ডিল ড্যাম হয়ে আমরা যাব না, মানে জাস্ট চান্ডিলে পাশ দিয়ে বেরিয়ে যাবো, হাইওয়েতেই আমাদের সাথে দেখা করে নেবে আরও 2 জন, মানে 5 জন ছাড়া আমরা টোটাল আজকে 27 জন যাচ্ছি। রাঁচিতে আমরা যে হোটেলটা বুক করেছি সেটা নিয়ে একটা ছোটো ইস্যু হয়েছে, সেটাও বলছি তোমাদের। তো রাঁচিতে আমরা যে হোটেলটা বুক করেছি সেখানে 27 জনেরই ক্যাপাসিটি ছিল, তো তাই জন্য আমাদের 27 জন টিম মেম্বার এবার রাঁচিতে আমরা যাচ্ছি। তোমাদের সাথে একটু ডিসকাস করবো যে অ্যাডভেঞ্চারাস বাঙালি ট্রিপে তোমরা কীভাবে জয়েন করতে চাও। অনেক সময় আমি এরকম কমেন্ট পেয়েছি, বা অ্যাডভেঞ্চারাস বাঙালিতেও এরকম অনেক কমেন্ট এসছে যে ট্রিপে কীভাবে জয়েন করব। সেটা নিয়ে আমি ডিটেলসে আসছি। তার আগে একটু বলে দিই যে ধুলাগড় থেকে ধুলাগড় ক্রস করার পরে কিন্তু আমি জাস্ট আমার এখানে কিলোমিটারটা মানে ট্রিপ 1 ট্রিপ 2 0 করেছি, বাড়ি থেকে বেরোনোর সময় করতে ভুলে গেছিলাম। তো আজকে আমাদের মোটামুটি ধরে না একটা 450 কিলোমিটারের রাইড হতে চলেছে, টোটাল রাইড। তো প্রথমে আমরা দশম ফলস ভিজিট করব, ভিজিট করে তারপরে রাঁচির দিকে যাব। তো দশম ফলসের ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে মোটামুটি ধরে নাও 400 কিলোমিটারের কাছাকাছি হবে, আর রাঁচি যদি ধরি আমাদের বাড়ি থেকে 420 কিলোমিটার মতো ডিস্টেন্স। আর আমি এখন অবধি গুগল দেখিনি, রুটটা আমার মোটামুটি জানা। আমি আগের বছরও রাঁচি গেছিলাম, তবে আগের বছর সিঙ্গেল গেছিলাম, মানে আমি আর শুভেন্দু গেছিলাম অনলি আমার এই KTM অ্যাডভেঞ্চার 390 নিয়ে। আর এইবারে কিন্তু আমরা পুরো টিম যাচ্ছি। তোমাদের প্রথমেই বললাম যে 27 জনের টিম, এইবারে আমাদের আরেকটু বেশি আমরা করার চেষ্টা করেছিলাম, কিন্তু দুটো জিনিস মাথায় ছিল। প্রথম কথা তোমাদের বললাম যে রাঁচিতে আমাদের যে হোটেলটা ছিল সেই হোটেলটাতে ক্যাপাসিটি নেই, মানে 27 জনের বেশি ক্যাপাসিটি ছিল না। আর তার সাথে সাথে যেহেতু এটা মনসুন মোটর রাইড, মানে খুবই একটা অ্যাডভেঞ্চার মোটর রাইড, মানে মনসুনে রাইড করা সত্যি ডিফিকাল্ট। তোমরা যারা আমাদের মুম্বাই সিরিজ মহারাষ্ট্র সিরিজ দেখেছো তারা জানো যে কি প্রবলেম হতে পারে একটা মনসুন মোটর রাইডে। তো তাই জন্য আমরা প্রথমে ডিসাইড করেছিলাম যে এটা কিন্তু মন্দারমণির মতো অত বড় টিম নিয়ে আমরা করতে পারবো না, আমাদের অত বড় টিম নিয়ে করার মানে মনসুন মোটর রাইড করার ক্যাপাসিটি নেই, হয়তো মেনে নিচ্ছি সেটা। তো তাই জন্য আমরা একটুখানি কম সংখ্যক মানুষ নিয়ে, তাও 27 জন কিন্তু হিউজ টিম। মহারাষ্ট্র ট্রিপের মতনই কিন্তু এই ট্রিপটাও ওয়াটারফল ওরিয়েন্টেডই হতে চলেছে, মানে প্রায় 4-5টা বড় বড় ওয়াটারফল আমরা দেখবো, মানে বর্ষাকালে যেগুলো পুরো ফুলে ফেপে থাকে। তার মধ্যে দশম রয়েছে, জোনার রয়েছে, হুন্ডুর রয়েছে, সীতার রয়েছে, এতগুলো ফলস দেখবো। পাতরাতু ভ্যালি, বর্ষাকালে গ্রিন পাতরাতু ভ্যালির ভিউ আমরা নেব, সমস্ত কিছু থাকবে। আর তার সাথে ঘাটশিলাও থাকছে এই ট্রিপে। এই বৃষ্টির মধ্যে রাইড করতে করতে তোমাদের একটু জাস্ট ইনফর্ম করে দিই যে অ্যাডভেঞ্চারাস বাঙালি রাইডে তোমরা কীভাবে পার্টিসিপেট করতে পারবে। মানে লাস্ট কিছুদিন ধরে, মানে বেশ কিছু মাস ধরে আমাকে যে কোশ্চেনটা সব থেকে বেশি নিতে হয়েছে, যে কোশ্চেনটা সব থেকে বেশি সম্মুখীন হতে হয়েছে, যে অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে রাইড কী করে করতে পারবো। প্রথমেই বলি, অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে রাইড করার একটাই মাত্র নিয়ম রয়েছে অ্যাডভেঞ্চারাস বাঙালি গ্রুপে, মানে ফেসবুক গ্রুপ, তার সাথে ইনস্টাগ্রাম, তার সাথে ফেসবুক পেজ। তো অ্যাডভেঞ্চারাস বাঙালি 3টে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্কই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা অ্যাড করে নিতে পারো। নিজেদের সমস্ত রকম আপডেট, রাইডের সমস্ত রকম আপডেট সেখানেই আসবে, মানে অ্যাডভেঞ্চারাস বাঙালির অ্যাকাউন্টগুলোতেই আসবে। ইনস্টাগ্রামেও আসবে, ফেসবুক পেজেও আসবে, ফেসবুক গ্রুপেও আসবে। তো একটা পোস্টার থাকবে, তার সাথে একটা গুগল ফর্মের লিঙ্ক থাকবে, যে লিঙ্কে ঢুকে তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। লিঙ্কে ক্লিক করবে, নাম, নাম্বার, কোথা থেকে আসছো, অ্যাড্রেস, সমস্ত কিছু দিয়ে জাস্ট ফর্মটা ফিল আপ করে নেবে। রেজিস্ট্রেশনের জন্য কিন্তু কোনো চার্জেস নেই, রেজিস্ট্রেশনটা পুরোপুরি ফ্রি। এবার রেজিস্ট্রেশনটা যারা করবে প্রথম,
সেই অনুযায়ী কিন্তু আমাদের তরফ থেকে মানে অ্যাডভেঞ্চারাস বাঙালির তরফ থেকে কল যাবে তাদের কাছে, মানে যারা মানে যে প্রথম রেজিস্ট্রেশন করেছে তো তার কাছে সবার আগে কল যাবে, এরকমই সিরিয়ালি কল যেতে থাকবে। এখানে যারা কি হচ্ছে, যারা পুরনো, আমি তোমাদের বলে দিচ্ছি, সবার আগে ওরা রেজিস্ট্রেশনটা করে দেয়, তারপরে যাবে কি যাবে না সেটা পুরোপুরি পরের ব্যাপার। তো তোমাদের সবাইকে আমি বলে রাখছি, তো যখনই অ্যাডভেঞ্চারাস বাঙালির কোনো রকম পোস্ট, মানে তোমার না মনসুন মোটর রাইড, অ্যাডভেঞ্চার মোটর রাইড, ফান মোটর রাইড, যে কোনো রকম পোস্ট আপলোড হবে, আগে সবার আগে গুগল ফর্মে ক্লিক করে রেজিস্ট্রেশনটা করে নেবে। রেজিস্ট্রেশনটা করে নিলে তারপরে আস্তে আস্তে তোমাদের কাছে ফোন চলে যাবে, তখন তোমরা বারণ করে দিতে পারো, ট্রিপ শুনতে পারো, ট্রিপ শুনে অ্যামাউন্ট শুনে তোমাদের যদি না মনে হয় যে না যাওয়ার দরকার নেই, তাহলে তোমরা বারণ করে দিতে পারো। রেজিস্ট্রেশনটা কিন্তু সবার আগে করবে, কারণ রেজিস্ট্রেশন পরের দিকে করতে গেলে, কারণ লাস্ট টাইম আমাদের মনসুন মোটর রাইডে স্লট অনেক কম ছিল, তোমাদের বললাম 22 জন গেস্টের স্লট ছিল, আর বাকি 5 জন আমাদের টিম মেম্বার রয়েছে। তো 22 জন গেস্টের জন্য 100টা রেজিস্ট্রেশন হয়ে গেছিলো, তো তারপরে আমাদের রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে হয়েছে, কারণ ওর বেশি রেজিস্ট্রেশন হয়ে গেলে প্রত্যেককে ফোন করতে হবে। আমরা বুঝতেই পেরে গেছিলাম যে 100টা রেজিস্ট্রেশন হয়েছে, তার মধ্যে হয়তো 20-25 জন 30 জনকে ফোন করলেই 22টা স্লট ফুলফিল হয়ে যাবে। তো প্রথম 30 জনই চান্স পেয়েছে। তো রেজিস্ট্রেশন করতে একদমই পিছু পা হবে না, তো প্রথমেই যখনই ফর্ম পাবে তখনই আগে রেজিস্ট্রেশনটা করে নেবে প্রত্যেকেই। মানে যারা আমাকে পার্সোনালি কোশ্চেন করে তাদেরকেও বলে দিলাম যে এরকমভাবেই কিন্তু করতে হয়। আমার অ্যাকাউন্টেও কিন্তু আপলোড হয় না অ্যাডভেঞ্চারাস বাঙালির কোনো রাইডের আপডেট, আমার অ্যাকাউন্টেও আপলোড হয় না, তো অ্যাডভেঞ্চারাস বাঙালি থেকেই আপলোড হয়। তো একটুখানি তোমরা নিজেদেরকে অ্যাড করে নিতে পারো, তাহলে হয়তো প্রথম মানে নেক্সট যে রাইড হবে তাহলে তোমরা সেখানে পার্টিসিপেট করতে পারো। হ্যাঁ, সব রাইডে আমি বলছি না যে 22 জনই থাকবে, 22টা মাত্র স্লট থাকবে, এরকম নয়। ফান মোটর রাইডগুলোতে আমরা চেষ্টা করবো যে আরও অনেক বেশি স্লট রাখার, আরও অনেক বেশি মানে মেম্বারসদের যাতে নিয়ে যেতে পারি আমরা ফান মোটর রাইডগুলোতে। কিন্তু বুঝতেই পারছো এরকম একটা মনসুনে এরকম একটা মোটর রাইড করা, এরকম একটা অ্যাডভেঞ্চার রাইড করা একটু ডিফিকাল্ট। তো পুরো যদি আমাদের সাথে বড় টিম থাকে তাহলে সেটা ম্যানেজ করা খুব মুশকিল হয়ে যাবে। তো তাই জন্যই আমাদের কিন্তু স্লট একটু কম রাখা হয়েছে এখানে। আর তার সাথে সাথে রাঁচির হোটেল নিয়েও তোমাদের বললাম, রাঁচির হোটেলটাতেও জায়গা বেশি ছিল না। অন্নপূর্ণা এদিকে এগিয়ে চলো চলো, অলরেডি দেরি হয়ে গেছে। কোলাঘাট পৌঁছেছিলাম আমরা সকাল 8টা নাগাদ, আর এখানে এসে হোটেল অন্নপূর্ণাতে আমরা ঢুকেছি ব্রেকফাস্ট করতে। আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাই, জাস্ট হা হা হি হি হো হো হচ্ছে ভেতরে ঢুকে একটুখানি। এখানে সব ভেজা জিনিসপত্রগুলো রাখা হয়েছে, এখানেও পুরো রাখা হয়েছে, আর পুরো রুমটা আমরা নিয়ে নিয়েছি। আমাদের নর্থ বেঙ্গলের রাইডটা যথেষ্ট খুব ভালো ভালো রাইডার ছিল, ঠিক আছে, মোটামুটি সবাই স্ট্রং রাইডার। তো রাত তখন 90-95 আমি চালাচ্ছি রাত্রেবেলা, কারণ সবাই পরপর আসছে। হঠাৎ দেখছি আমি এখানে অরবিন্দ ধর পাশে চলে এসছে গাড়ি 95-এ, বলছে চলো বান্টু। কেন কেন বিরিয়ানি বিরিয়ানি আমি দেখছি 95-এ চলছে। তো আমরা খাবার টাবার অর্ডার করে জাস্ট এখানে আড্ডা মারতে বসেছি, বিশাল জমিয়ে আড্ডা হচ্ছে। খাবার কি হয়েছে আমি এখন অব্দি জানি না, জাস্ট ব্রেকফাস্টটা দেখাচ্ছি তোমাদের। একটা গ্যাপ মেনটেন করো, 70-80 মিটারের গ্যাপ। সকাল 9:18 আর আমরা বেরিয়ে পড়লাম কোলাঘাট থেকে। বেশ ভালোভাবে জমিয়ে ব্রেকফাস্ট করলাম, আড্ডা মারলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। প্রচুর আড্ডা হলো, তারপরে আবার শান্ত মনে আমরা ব্রেকফাস্ট করলাম, শান্ত হয়ে সবাই মিলে ব্রেকফাস্ট করলাম। তারপরে বেরোচ্ছি সামনে। এখন সৌম্যদীপ রয়েছে সামনে, সৌম্যদীপ বেশ কয়েকটা ভিডিও নেবে। আমার ফোনটা ওকে দিয়েছি, আইফোনটা ক্যামেরা বের করতে পারছে না যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ফোন থেকে বেশ কিছু ভিডিও নেবে এই অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে। আর তারপরে আমরা এগিয়ে যাব সামনের দিকে। এই বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে, এই বাঁদিকে কিন্তু দীঘা চলে যাচ্ছে, দীঘা মন্দারমণি। আমরা সোজা চলে যাব। লাস্ট টাইম যখন আমরা মহারাষ্ট্র যাচ্ছিলাম, মুম্বাই যাচ্ছিলাম, তখনও কিন্তু এদিক থেকেই আমরা গেছি, মানে সোজাই গেছি একদম। আমাদের আজকের ডেস্টিনেশন রাঁচি, যেখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম, মানে অন্নপূর্ণা হোটেল থেকে 335 কিলোমিটার দূরে অবস্থিত বলতে পারো। 335 কিলোমিটার আমরা জার্নি করব। তার আগে আমরা যেখানে যাব সেটা হচ্ছে দশম ফলস। এখান থেকে 317 কিলোমিটার যেতে হবে। রাঁচি থেকে 30 কিলোমিটার আগে তোমাদের বললাম লেফট সাইডে ঢুকে যাব আমরা দশম ফলস দেখার জন্য।
আর নেক্সট স্টপ আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে বাহারাগোড়া। বাহারাগোড়ার ডিস্টেন্স কোলাঘাট থেকে 129 কিলোমিটার। লোধাশুলি জঙ্গল ক্রস করে আমরা যাবো বাহারাগোড়া। বাহারাগোড়া থেকে ঘাটশিলা হয়ে আমরা জামশেদপুর হয়ে তারপরে দশম ফলসের রাস্তা নেব। মাঝখানে আবার চান্ডিল ড্যামও পড়বে, যদিও চান্ডিল ড্যাম আমরা এখন ভিজিট করব না, ফেরার সময় আমরা চান্ডিলের দিকে যেতে পারি। কোলাঘাট থেকেও কিন্তু আমাদের সাথে 3 জন জয়েন করে গেছে, কৌশিক আর কৌশিকের ওয়াইফ, তার সাথে শীর্ষেন্দু একা এসছে। শীর্ষেন্দু বাইক চালাচ্ছে, কিন্তু কৌশিকদের বাইকেই আসার কথা ছিল, কিন্তু বেরোনোর আগে কৌশিকদের বাইকে একটু অসুবিধা হয়েছে, একটু প্রবলেম হয়েছে, তাই জন্য। কি হলো? যেটা বলছিলাম সেটা হচ্ছে শীর্ষেন্দু বাইকে যাচ্ছে। শীর্ষেন্দু এটা প্রথম লং ট্রিপ, তো শীর্ষেন্দু জাস্ট পেছনে রয়েছে। আমি এতক্ষণ তেল করছিলাম, আরেকজন তেল ভরতে চলে গেছে ফাট করে ডান দিকে মৃন্ময়। তো মৃন্ময়ের জন্য আমাদের আজকের যে তেল রয়েছে বিপ্লব একদম পেছনে দাঁড়িয়েছে। এতগুলো পেট্রোল পাম্প রয়েছে এদিকে, তাও হঠাৎ করে ডান দিকে চলে গেছে। কোলাঘাট থেকে বেরোনোর সময় ওদের একটু আগে পাঠিয়েছি, বলেছি যাও তোমরা গিয়ে তেল ভরে প্রথম বাদিকে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়বে, আমরা আসছি। তো ওরা বাদিকে পেট্রোল পাম্প না পেয়ে ডান দিকে চলে গেছে। যখনই আমি এই রাস্তা দিয়ে যাই না, ঠিক এই জায়গাটা আসার পরে একটা অদ্ভুত শান্তি পাই। এত চড়া না এই জায়গাটা, তার সাথে এরকম গ্রিনারি। মানে আমি একসময় মনে আছে ঠিক এই বাদিকে দাঁড়িয়ে একটা ড্রোন শট নিয়েছিলাম। এই জায়গাটার যা গ্রিন ছিল না তখন, কি বলবো। চেন্নাই এখান থেকে 1563 কিলোমিটার দেখাচ্ছে, আমরা কিন্তু আর মোটামুটি ধরে নাও 25 কিলোমিটার মতো চেন্নাই রোড ধরে যাব, তারপরে আমরা মুম্বাই রোডে চলে যাব। মানে NH16 থেকে NH6 চলে যাব বা NH49 চলে যাব। চলো আমরা এই জায়গাটায় চলে এসেছি, এখান থেকে সোজা পুরী যাচ্ছে। এই জায়গাটা নিয়ে আমি একটু টেন্স ছিলাম যে সবাই ঠিক মতো আসতে পারবে নাকি। আমি এখানে বাদিকে দাঁড়িয়ে যাচ্ছি, সোজা পুরী যাচ্ছে, বাদিকে আমরা যাব। হ্যাঁ, এতগুলো পেট্রোল পাম্প কেউ ডান দিকে যায়? বিপ্লব কোথায় পড়ে আছে বলো? এটা হচ্ছে কৌশিকদের গাড়ি, ভেনু, হোন্ডাই ভেনু। কি মৃন্ময়, ওদিকে যায় কেউ তেল ভরতে? ডান দিকে কেন গেছো? এদিকে পেট্রোল পাম্প ছিল তো। এত ঘুম পাচ্ছে না তো? ঘুম পেলে বলবে, কিন্তু ঘুম পাচ্ছে না তো, ঘুম পেলে বলবে সবার আগে। ঘুম পাচ্ছে না তো? ঘুম পাচ্ছে নাকি? ঘুম পেলে বলবে কিন্তু, ঘুম পেলে বলবে কিন্তু। হ্যাঁ, তুমি রাস্তা ভুল করবে বলে এখানে দাঁড়িয়েছিলাম। চলো 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 চলো, আমরা এখানে 16টা বাইক এখানে দাঁড়িয়েছিলাম। আমি জানি এই রাস্তাটা ভুল করবে অনেকে। তো বিপ্লব ছিল টেলে, কিন্তু বিপ্লব যেহেতু সবার পেছনে রয়েছে, বিপ্লবের সামনের লোক যদি সোজা এখন বেরিয়ে যেত পুরীর দিকে তাহলে মুশকিল। অলরেডি দেবুদা বেরিয়েই যাচ্ছিল, তো এই জন্যই আমরা দাঁড়িয়েছিলাম এখানে। তো বান্টুরার সামনে যা, সেখানে বিবেকানন্দ একটা পার্ক রয়েছে, গোল পার্ক, তো সেই পার্কটা ক্রস করেই দাঁড়িয়ে আছে খড়গপুরে। চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এখান দিয়ে বাহারাগোড়া আর 71 কিলোমিটার, সম্বলপুর নাগপুর 1000 কিলোমিটার, রায়পুর 700 কত এটা দেখলাম যেন। এই রাস্তা দিয়েই কিন্তু আমরা গেছিলাম মুম্বাই। এই পার্কটাকে বিবেকানন্দ পার্ক বলছিলাম আর কি। ওই পেছনে যে গোল পার্কটা দেখলাম, বিবেকানন্দের মূর্তি ছিল, সেখান দিয়ে লেফট সাইডে ঢুকে যাচ্ছিল খড়গপুর, রাইট সাইডে চলে যাচ্ছিল মেদিনীপুর। আর আমরা স্ট্রেট নিয়ে নিলাম নাগপুর মুম্বাইয়ের দিকে। সৌম্যদীপ এই জ্যাকেটটা পরেছে, দেখতে পাচ্ছ আমার জিউজের জ্যাকেটটা, ভালোই লাগছে। কিন্তু সৌম্যদীপকে কিন্তু বেশ ভালোই মানিয়েছে বনি জ্যাকেটটাতে। হ্যাঁ, রাজাকেও ভালো লাগছে। আমাদের ঘোষ রাইডার রয়্যাল এনফিল্ডের জ্যাকেট পরে রয়্যাল এনফিল্ডে বসে আছে। আমাদের ঘোষ রাইডার আবার গান গাইছে, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, এরকম গান গাইছে। আমাকে আবার শুনি গান গাইছে। লোধাশুলির জঙ্গলে কিন্তু আমরা চলে এসেছি প্রায়। আর এই নিচ দিয়ে কিন্তু ঝাড়গ্রাম চলে যাচ্ছে। নিচ দিয়ে গিয়ে মনে হচ্ছে লাইটটা নিয়ে নিতে হবে। ঝাড়গ্রাম বলতে পারে, এটা ঝাড়গ্রাম জেলার মধ্যে আমরা চলে এসেছি। আর এই দিকেই রয়েছে জঙ্গল, ওখানে একটা ওয়াচ টাওয়ারও দেখতে পাচ্ছি।
কদিন আগে ঝাড়গ্রামে একটা খুবই প্যাথেটিক ঘটনা ঘটেছে, যেটা নিয়ে মানে আমি জাস্ট শুনে, যদিও খুব বড়োভাবে ভিডিওটা বা খুব বড়োভাবে নিউজটা জানি না আমি, কিন্তু যেটুকুনি শুনেছি জাস্ট আমার মানে বুক ফুক কেঁপে উঠেছে। একটা হাতিকে এখানে যেরকমভাবে মারা হয়েছে, মানে কী বলবো, জাস্ট সাংঘাতিক ঘটনা। মানে এরকমভাবে যে একটা হাতিকে মারা যেতে পারে আমি মানে ভাবতেই পারছি না। আমরা আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ছেড়ে বেরোচ্ছি। জাস্ট ঝাড়গ্রাম পুলিশের এই চেকপোস্ট ওয়েস্ট বেঙ্গল বর্ডার ছেড়ে বেরোচ্ছি। এখন 11:09 বাজে, আর বাড়ি থেকে এখন অবধি ধরে নাও, বাড়ি থেকে এখন অবধি 170-80 কিলোমিটার রাইড করেছে। এখান থেকে বাহারাগোড়া দেখাচ্ছে 16 কিলোমিটার। বাহারাগোড়া ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। রায়পুর 662, নাগপুর 945। তো এই যে দেখতে পেলে লরিটা ঢুকে যাচ্ছে, এখান দিয়ে কিন্তু আমরা মুম্বাই গেছিলাম। এদিকে জাস্ট এই ব্রিজের তলা দিয়ে বাদিকে এদিকে NH-49 কেটে গেছে, এইটা দিয়ে এই যে এদিকে মুম্বাই বেরিয়ে গেল। বেশ বৃষ্টি ভেজা মেঘলা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা রাইড করে করে আসছিলাম আর কি। তার মধ্যে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, কিন্তু ঝাড়খণ্ডে ঢুকতে না ঢুকতে হঠাৎ করে গেল একটা রোদ টোদ উঠে গেল, গরম লাগতে শুরু করে দিয়েছে। আমরা জাস্ট বাহারাগোড়াতে রয়েছি এখন। বাহারাগোড়াতে একটা ধাবাতে দাঁড়িয়েছি, পাঞ্জাব ধাবা। তো পাশে একটা জায়গা ছিল, এখানটা এসি রুম, এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি। খাওয়া দাওয়ার সেরকম কিছু প্ল্যান নেই, কিন্তু পুরো জায়গাটা আমরা দখল করে বসে আছি। দেখো এখানে কিটা চা, ঠিক আছে, চাটাই যথেষ্ট। এখানে পাক্কা 12টা বাজে, আমাদের লাঞ্চ করার সময় হয়নি। আমরা হয়তো আরো 1.5-2 ঘন্টা রাইড করে তারপরে লাঞ্চ করবো। তো আপাতত এখানে চা, তার সাথে বিস্কিট টুকটাক যেগুলো হয় আর কি, ওগুলো খেয়ে তারপরে আমরা বেরোবো। আমি শীর্ষেন্দু তাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, কিরম লাগছে রাইড করে? প্রথম তোমার লং রাইড বলেছো। ফার্স্ট টাইম রাইডের অভিজ্ঞতাটাই খুব ভালো লাগে। মানে আচ্ছা, তোমাদের সাথে সবাই এসে প্রচন্ড টেনশনে ছিলাম যে সবাই এক্সপিরিয়েন্স, আমি ফার্স্ট টাইম আসছি, ম্যাচ করতে পারবো কিনা। মানে লং রাইড প্রথম, কিন্তু রাইড কতদিন ধরে করছো? 2020 থেকে রাইড করছো। তুমি কোথায় থাকো? আমি বাড়িতে অনেকে জব পারপাসে। আচ্ছা আচ্ছা, কৌশিককে আমি জিজ্ঞেস করবো, এতগুলো বাইকের মধ্যে তোমরা খালি গাড়িতে, খুবই দুঃখের ব্যাপার তোমরা বাইক রাইড করে আজকে আসতে পারোনি, কারণ বাইকে প্রবলেম হয়েছে। আমি আমার ব্লগেও বলছিলাম সেটা। তো অদ্ভুত লাগছে কি? একটু অড লাগছে, বাইকের এক্সপিরিয়েন্সটা আলাদা, চার চাকার এক্সপিরিয়েন্সটা আলাদা। অবভিয়াসলি চেয়েছিলাম বাইক নিয়ে আসতে, আনফর্চুনেট আসতে বাইকে, বাট তাও এনজয় করছি। একদম এনজয়, জাস্ট এনজয়মেন্ট শুরু হচ্ছে। আরো অনেক কিছু করবো আমরা, এনজয় করবো। রয়েছে বা ইয়েলো লাইন রয়েছে, ওই লাইনটা ধরলে একটু সুবিধা হয় আমাদের। তার কারণ যে হঠাৎ করে যদি দুপাশ দিয়ে সামনে কেউ চলে আসে, তো সেটা আমরা অন্তত একটুখানি টাইম বেশি পাবো বা চান্স বেশি পাবো যে আমরা নিজেরা যদি ওটাকে এখানে কিছু হওয়ার থেকে আটকাতে পারি। আর গ্যাপটা আরেকবার আমরা ঠিক করে মেনটেন করবো। গ্যাপটা ঠিক করে মেনটেন হচ্ছে না। কোনো সময় বাইকগুলো না 80-90-তে চলছে, পেছনে একদম খুব ক্লোজ বাইক চলে আসছে, যদি হঠাৎ ব্রেক মারতে অসুবিধা হবে। চলো, সব বাইক এখানে রেডি হয়ে গেছে। এবার সৌম্যদীপের দায়িত্ব, সৌম্যদীপ একটুখানি শট নেবে। সৌম্যদীপ গিম্বেল টিম্বেল বের করেছে। একটু মাঝখানে যাও, চওড়া করো রাজা, একটুখানি মাঝখানে যাও, একটু মাঝখানে যাও, চওড়া কর জিনিসটাকে। চলো, এখন টাইম হয়েছে 12:29, দুপুর 12:29। আর আমরা যেটা প্ল্যান করেছি যে এরপরে আমরা স্ট্রেট এখান দিয়ে বেরিয়ে যাবো জামশেদপুর, সামনে ধলভূমগড়, তারপরে ঘাটশিলা, তারপরে আমরা জামশেদপুর পৌঁছাবো। আর জামশেদপুরেই কিন্তু আমরা এখন লাঞ্চ করবো গিয়ে। জামশেদপুর 90 কিলোমিটার এখান থেকে হবে, মানে যেখানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম এখান থেকে, মানে বাহারাগোড়া থেকে 90 কিলোমিটার যেতে আমাদের ওই ধরে নাও 1.5 ঘন্টা মতো সময় লাগবে, 1.5 থেকে 2 ঘন্টা। রাস্তা ভালোই হবে, পেছনে আমরা ভালো রাস্তা পেয়েছি, কিন্তু একটা দুটো প্যাচ ছিল যেটা তোমার একটু প্রবলেমের ছিল। মানে ধরে নাও হঠাৎ করে একটা দুটো বড় বড় গর্ত এসছে, কিন্তু 99.99% রাস্তা ভালো। বড় গ্রুপ থাকলে এই একটা অসুবিধা, একসাথে তেল ভরতে দাঁড়ালেই মোটামুটি অনেকটা টাইম চলে যায়। এখানে দাঁড়িয়ে আছি তেল ভরার জন্য, পরপর আমাদের লাইন কখন আসবে সেটা দেখতে হবে। আর তেলের দাম এখানে বাপরে 98 টাকা 4.2 পয়সা। একটা বিরাট বট গাছ ছিল এখানে, বিরাট বট গাছ, যার ঝুড়ি মুড়ি কিচ্ছু দেখা যায় না, মানে কোথায় গুড়ি সেটাই বোঝা যায় না, ঝুড়িগুলোই খালি বোঝা যায়। এই হচ্ছে সেই বট গাছ, বিরাট বট গাছ। আমাকে ব্যাক করে আবার একটু যেতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের একটা বাইক হয়তো স্টার্ট নিচ্ছে না। যেখান দিয়ে পেট্রোল ভরেছিল ওখান থেকে বেরোনোর পরে একটা বাইক স্টার্ট নিচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেলাম, আমরা প্রায় রং রুট ধরে কিছু না হলেও 5-7 কিলোমিটার চলে এসেছি। ঠিক আছে,
তুমি তেল ভরালে এখন? না তেল ভরাইনি, তেল রয়েছে এখন, তেল না ভরাইনি। বিশাল মুশকিলের ব্যাপার হয়ে গেছে। দেবব্রতর গাড়ি হচ্ছে স্টার্ট নিচ্ছে না, বিপ্লব এখন আপাতত ওকে টো করছে। এমন একটা জায়গায় হয়েছে, এই রাস্তা দিয়ে আমরা এলাম, মনে হচ্ছে না আমরা কোনো মেকানিক দেখেছি। জাস্ট বাইকটাকে ঠেলে দিয়ে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে দিয়ে দুবার চেষ্টা করা হয়েছে যে হয় নাকি স্টার্ট, একবার হয়েও হলো না আর কি। ঝামেলা ব্যাপার হয়ে গেল, বুঝতে পেরেছে? এটা হচ্ছে একটা সমস্যা গ্রুপ ট্রিপের। বাইকের স্পার্ক প্লাগে কিছু প্রবলেম হতে পারে, তার সাথে সাথে স্টার্ট কেন হচ্ছে না, আরও অনেক কিছু কারণ থাকতে পারে। প্রপার মেকানিক ছাড়া তো হবে না, আমি তো প্রপার মেকানিক নয়। বিপ্লবা চেষ্টা করলো স্পার্ক প্লাগ খুলে, যেহেতু বাইরে রয়েছে একটুখানি ঘষাঘষি করে দেখলো, কিন্তু হলো না। দেখা যাক, সামনে তো বহু দূর যেতে হবে। এই জায়গাটা দেখে ভাবলাম যে এখানে দোকানপত্র কিছু পাওয়া যেতে পারে, মানে বাইকে গ্যারেজ থাকতে পারে, কিন্তু নেই এখানে। সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজের তলায় বলছে রয়েছে, আমি আগে কি একটুখানি দেখি। নিচে পার হয়ে যা, সোজা যাবে, একটু সামনে আছে। কতটা তাও 1 কিলোমিটার? না না সামনে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আছে আছে। বিপ্লব বিপ্লব এই ডান দিকে চলে আসো ব্রিজের তলা দিয়ে। না 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 ঠেলা হচ্ছে। এটা এরকম বাইক না স্টার্ট হচ্ছে না, एक ऐसा बाइक ना स्टार्ट नहीं हो रहा है। রাজা শোন, হ্যালো বলছি, একদম জামশেদপুর চলে যা, গিয়ে ওখানে লাঞ্চ ফাঞ্চ কর, ঠিক আছে? আমরা দেখছি। কদিন আমার যে জিনিসটা হয়েছিল বাইকে সেটাই হচ্ছে এখানে। জাস্ট একটু তেল ঢেলে স্পার্ক করে দেখবে যে ওখানে একটা ফ্লেমটা আসছে নাকি। যদি এসে যায় তাহলে ভালো, যদি না আসে তাহলে চেঞ্জ করতে হবে। চলো দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই জাস্ট ব্রিজের তলা দিয়ে এসেছিলাম আমরা, মানে এটাই হচ্ছে হাইওয়ে, এটাই হচ্ছে মেন রোড। ব্রিজের তলা দিয়ে, মানে ওপাশ থেকে এসে ব্রিজের তলা দিয়ে এসে কাছাকাছি দোকানটা, তাও 3-4 কিলোমিটারের মধ্যে দোকানটা পাওয়া গেছে, নাহলে বিপ্লবে ঠেলতেও যথেষ্ট কষ্ট হচ্ছিল। তো চলো, টাইম হয়ে গেছে প্রায় 1:47। জামশেদপুর পৌঁছাতে আরও আমাদের 1 ঘন্টা 10-15 মিনিট সময় লেগে যাবে। তবে দেবব্রত আছে, বুঝতেই পারছো, ওর হিরো গ্ল্যামার, তো মোটামুটি একটু তো টাইম লাগবেই। পেরিয়ে গেছিলাম, মানে কত দূর চলে গেছিলাম, এটা পেরিয়ে আবার ব্যাক করে আসতে হয়েছে। ঠিক আছে, এটা রাইডের একটা পার্ট, এরকম ঘটনা যখন তখন হতে পারে। বাদিকে কিন্তু পাহাড় দেখা যাওয়া শুরু হয়ে গেছে, যদিও বেশ কিছুক্ষণ আগে থেকে দেখা যাচ্ছিল, কিন্তু বাইকের জন্য একটু টেনশনে ছিলাম, দেবব্রত বাইকটার জন্য, তাই জন্য তোমাদের সেরকমভাবে দেখানো হয়নি। এই যে টোল প্লাজা চলে এসেছি এখন, মানে এটা হচ্ছে ধলভূমগড় ঢোকার আগে টোল প্লাজা, ধলভূমগড় সামনেই রয়েছে। আর এরকম পাহাড় কিন্তু আমরা এখন পেতে চলেছি, পুরো জার্নিতেই পেতে চলেছি। কারণ জামশেদপুরে আমরা পাহাড় পাবো। জামশেদপুরে রয়েছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, দলমা হিল রয়েছে, ও দলমা হিল কিন্তু আমরা পুরো দেখতে পাবো। ঘাটশিলা ক্রস করছি আমরা, এপাশ দিয়ে দেখতে পাচ্ছি না মালগাড়ি যাচ্ছে, দুটো লাইন রয়েছে, আপ ডাউন। ওই পাশেরটা মনে হচ্ছে ডাউন লাইন, এটা আপ লাইন। এরকম একটা ভিউ রয়েছে, সামনে দূরে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, আর ওইদিকে আমাদের জার্নি, ওই পাহাড়ের দিকেই একদম আমাদের জার্নি। জামশেদপুর প্রায় চলে এসেছি, এখান থেকে আর 10 কিলোমিটার হবে। এগুলোই কিন্তু দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পাহাড়। এটা হচ্ছে জামশেদপুর, জামশেদপুরে একদম মেন চক বলতে পারো এটা। ডান দিকে চলে যাচ্ছে ডিমনা লেক, এখান থেকে 2-3 কিলোমিটার রাইড করলে ডিমনা লেকে পৌঁছে যাওয়া যায়। আর বাঁ সাইডে জামশেদপুর সিটি চলে যাচ্ছে, আর রাঁচি হচ্ছে সোজা। এখান থেকে রাঁচির ডিস্টেন্স 110-20 কিলোমিটার মতো হবে। বিরাট একটা জায়েন্ট স্ক্রিন, একদম বলতে পারো 180 ডিগ্রি জায়েন্ট স্ক্রিন, এই পাশ থেকে শুরু হয়ে এই পাশ অবধি চলে গেছে। বিরাট বড় পাহাড়। সেই দোকান আমরা জাস্ট মধ্যপ্রদেশ যাওয়ার সময় এখানে খাওয়া দাওয়া করেছিলাম। কারণ দুপুর 3:20 আর আমরা পৌঁছে গেছি জামশেদপুর। বেশ কিছুক্ষণ আগেই পৌঁছেছিলাম, পৌঁছে আমরা খাবার টাবার সবাই অর্ডার করে দিয়েছি, কিন্তু খাবার আসছে এখানেও যথারীতি লেট হচ্ছে। আমরা রয়েছি হচ্ছে এখন পাঞ্জাব হোটেল।
PCI পেট্রোল পাম্প পাঞ্জাব হোটেল, এটা হচ্ছে জামশেদপুরে। জামশেদপুর জাস্ট মেন সিটিটা, মানে মেন যে চকটা ছিল ওটাকে ক্রস করে এসেই আমরা দাঁড়িয়েছি এখানে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে আমরা সবাই এরকমভাবে খেতে বসেছি। আর কি এই যে বান্টু আবার বনির সাথে ন্যাকামো করে যাচ্ছে। ক্লিপ কোথায় লাগাবি তুই? अब तेरा क्या होगा रे कालिया? বান্টু বাদরামা বেড়ে গেছে। তুই ওরকম ভাবে ইয়ার্কি মারলি তুই ওটা, ওই স্টাইলটা? পুষ্পা না কাটাপ্পা? কাটাপ্পা কাকু। এই যে প্রভাস, বাহুবলী বান্টু আর এই যে কাটাপ্পা। এই বাহুবলী মারাই যাবে। ভয় ভাই। তো খাবার কি খাবার অর্ডার হয়েছে সেটা তো বল। কি খাবার অর্ডার হয়েছে? প্লেন রাইস আর চিকেন কারি। প্লেন রাইস আর চিকেন কারি। শাবাশ। টেস্ট কিরকম? ভালো। এখানে আমরা আগে এসেছিলাম একবার এমপি যাওয়ার সময়, বাইরে বসে মাছের ভাত খেয়েছিলাম। মাছের ভাত 90 কিলোমিটার পরে আমরা বাদিকে ঢুকবো। 90 কিলোমিটার। এই হচ্ছে জামশেদপুরের ওয়েদার। বিকাল বিকাল এরকম একটা সুন্দর আবহাওয়া, এরকম একটা সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আর এই হচ্ছে পাঞ্জাব ধাবা, পাঞ্জাব এসি রেস্টুরেন্ট। এখান দিয়ে আমরা করলাম খাওয়া দাওয়া। তাহলে বেরিয়ে পড়লাম, হাফ টিম আগে চলে গেছে, কিছুজন আবার পেট্রোল ভরবে। তো আর কিন্তু আমরা কোথাও দাঁড়াবো না, একদম কিছু ফটোগ্রাফি করবো। সমাধি বাবা ফটো তুলতে গেছে, মানে অলরেডি বসে পড়েছে ঘুরে, ফটো তুলবো কিছু। এই দেখো দেখতে পাচ্ছ, পরপর আমরা কিন্তু এরকম কিছু দেখতে পাচ্ছি। জাস্ট এরকম ব্যারিকেড করা আছে যাতে জঙ্গলটা দেখা না যায়, জঙ্গলের জীবজন্তুকে দেখা না যায় এখান থেকে। কারণ এখান থেকে যদি হাতি টাতি দেখা যায় তাহলে সবাই গাড়ি দাঁড় করিয়ে এখান থেকে হাতি দেখতে থাকবে, জঙ্গলে পশু পাখি দেখতে থাকবে। তো তাই জন্যে কিন্তু এই গার্ডগুলো দেওয়া রয়েছে। এই টোল প্লাজাটার নাম হচ্ছে পাটা টোল প্লাজা। পাটা টোল প্লাজা ক্রস করে কিন্তু চান্ডিল ড্যাম যেতে হয়, মানে আরও বেশ কিছুটা যেতে হবে, তারপরে আমরা চান্ডিল ড্যামের রাস্তাও দেখতে পাবো। এই জায়গাটা একটুখানি ন্যারো রয়েছে, রাস্তাটা চওড়া হওয়ার কাজ চলছে। অলরেডি ব্রিজটা মনে হচ্ছে তৈরিও হয়ে গেছে, কিন্তু এখন অবধি চালু হয়নি। এই ব্রিজটা চালু হয়ে গেলে এখান দিয়ে শর্টে বের করে দেওয়া যাবে রাস্তাটা। আমি জানি না সামনে পাহাড়টা কতটা ক্লিয়ার লাগছে। রোদটা একদম চোখের সামনে রয়েছে, যেহেতু ক্যামেরাতে একটু ক্ল্যারিটিতে প্রবলেম হতে পারে। তাও জাস্ট একবার দেখো পাহাড়টাকে। পুরো পাহাড়ের খাঁজ, মনে হচ্ছে ওটা একটা পাস হবে। একদম মাঝখানটা দেখে মনে হচ্ছে ওটা একটা পাস হবে। ওই মাঝখান দিয়ে হয়তো রাস্তা বেরিয়ে গেছে, ওটাকে দেখে মনে হচ্ছে, কিন্তু সেটা হয়তো হবে না। রাস্তাটা এরকম, পুরো বাবারে বিশাল ব্যাপার। তো সেটা হয়তো হবে না, রাস্তাটা হয়তো ডান দিকে ঘুরে যাবে আর পাহাড়টা বাঁদিকে থেকে যাবে আমার যতদূর মনে হচ্ছে। সামনে গেলে আরও ভালোভাবে বুঝতে পারবো। সুবর্ণরেখা নদী, এই যে নিচ দিয়ে আমরা কিন্তু সুবর্ণরেখা নদী ক্রস করছি। এই জার্নিতে মনে হচ্ছে প্রথমবারই সুবর্ণরেখা ক্রস করলাম আমরা। একজন বাইকার যখন রাস্তা দিয়ে রাইড করে না, তখন এরকম ভিউগুলো আরও রাইড করার ইচ্ছাটাকে বাড়িয়ে দেয়। এরকম ভিউ দেখতে দেখতে যদি মাঝখান দিয়ে বাইক রাইড করে যায়, রাস্তা দিয়ে একটা খুব সুন্দর রাস্তা দিয়ে বাইক রাইড করে যায়, তাহলে কার মনটাই না খুশি হয়ে যাবে বলো। জাস্ট এই ভিউটা দেখানোর জন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম। দুর্ধর্ষ একটা ভিউ, ক্ষেত আর দূরে খালি পাহাড়। মানে এখান থেকে ওই পাহাড়ের পাদদেশ অব্দি ক্ষেত চলে গেছে, আর ক্ষেতে কিন্তু কাজ করছে, চাষের কাজ করছে। এই জায়গার নাম ছিল তামার। তামার থেকে কিন্তু লেফট সাইডে এমপি ঢুকে যায়, মধ্যপ্রদেশ যাওয়ার রাস্তা, কানা বান্ধবগড়ের রাস্তা কিন্তু এদিকে ঢুকে যায়। ওয়েলকাম টু রাঁচি রারগাঁও মাহুলা সেকশন অফ NH 33 টোল প্লাজা। এই টোল প্লাজা ক্রস করেই মোটামুটি ধরে নাও আর 7-8-10 কিলোমিটার মতো গিয়ে, আমরা 7-8 কিলোমিটার মতো গিয়ে লেফট সাইডে ঢুকবো। এই যে দশম ফলসের রাস্তা, আমরা কিন্তু চলে এসেছি। রাঁচি স্ট্রেট 30 কিলোমিটার আর দশম ফল এখান থেকে 10 কিলোমিটার। তৈমারা থেকে ঢোকার পরে এই রাস্তাটা কিন্তু, মানে 10 কিলোমিটার রাস্তা কিন্তু এরকমই হবে। মাঝে মাঝে বেশ বাম্পার রয়েছে, শক্ত উঁচু বাম্পার রয়েছে, আর তার সাথে কিছু কিছু সময় রাস্তাও কিন্তু খারাপ। বিরাট বড় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে মনে হচ্ছে, বিশাল ম্যাচ চলছে। তো পৌঁছেছি আমরা দশম ফলসে। এমনি দশম ফলস 6টায় বন্ধ হয়, আমরা এখানে 6:45 নাগাদ পৌঁছেছি। আজকে দেখি কতদূর, মানে কীরকম ভিউ পাই। যদি সেরকম ভালো ভিউ না পাই তাহলে ফেরার দিন আবার দশম ফলসে আসবো। আপাতত যা আওয়াজ পাচ্ছি আর দেখতেও পেয়ে গেছি অলরেডি।
লাস্টে অনেক তাড়াহুড়ো করেছি, আমরা ভাবছিলাম যে হয়তো দশম ফলস বন্ধ হয়ে যাবে, সেরকমভাবে দেখতে পাবো না, কিন্তু এসে এরকম একটা ভিউ পেয়ে গেছি দশম ফলসে। দূর ধরছে একটা ভিউ, 144 ফিট উপর থেকে দশম ফলস নিচে পড়ছে। ভিউটা দেখো একবার, আর আওয়াজটা শোনো, দশম ফলস কিরকম গম গম করে নিচের দিকে পড়ছে। 5টার আগে আসলে হয়তো নিচে নামতে পারতাম আমরা, কিন্তু এখন আর নামা যাবে না। যদিও আগের বারে এসে আমি এখান থেকে দশম ফলস দেখেছিলাম, এবারেও তাই হচ্ছে। এখান থেকে ড্রোন শট নিয়েছিলাম দশম ফলস। বর্ষাকাল বলেই কিন্তু এরকম ভিউ পাওয়া যাচ্ছে, শীতকাল বা গরমকাল হলে কিন্তু কিছুই থাকে না, পুরো শুকিয়ে যায়। এই জায়গাটা এত জল পড়ছে আর এত জলের ফোর্স যে পুরো ধোঁয়া হয়ে গেছে, এটা জাস্ট বর্ষাকাল বলেই সম্ভব। সব থেকে টেনশনে ছিল হচ্ছে আমাদের দিদি বা বোন, কিছু যাই বলবো দিদিই বলি, তো দিদি সব থেকে টেনশনে ছিল যে আজও আমরা দশম ফলস দেখতে পাবো নাকি। ছটায় বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, ছটায় বন্ধ, আমরা বেরিয়েছি 4:30 4:30 প্রায় 4:10 নাগাদ বেরিয়েছিলাম ওখান থেকে। হ্যাঁ, ফাইনালি এসে দেখতে পেয়েছি। হ্যাঁ, একদম নিচে নামতে পারিনি, কিন্তু দরকার ছিল না, ওখানে সুন্দর দেখা যাচ্ছে। রাঁচি দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু সেই ট্রাফিকের ঝামেলা। রাঁচির কাকের রোডে হোটেল লেক ক্যাসেল, এই পুরো বিল্ডিংটাই বলতে পারো আমাদের বেশ কয়েকটা রুমের মধ্যে আমরা পেয়েছি। তো এখানে হচ্ছে বনি দাঁড়িয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ। এই হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমাদের রুম। এখন আমি যাবো ওখানে। সবাইকে রুম অ্যালটমেন্ট করে দেওয়া হয়ে গেছে, আর বাইকগুলো এখানে পার্ক হয়ে গেছে, কিছু বাইক এখানে পার্ক হয়েছে, এখানে গাড়ি পার্ক হয়েছে, এখানে শঙ্করা দাঁড়িয়ে। এখানে হচ্ছে একটা লিফট রয়েছে, তো লিফটেই চলে যাই। এটা হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে রুম। দাঁড়া একটুখানি করে দেখাই। এই হচ্ছে রুম, এখানে একটা ব্যালকানিও রয়েছে, যদিও সব রুমে ব্যালকানি নেই না। দারুণ ব্যালকানি, ব্যালকানি থেকে খুব সুন্দর একটা ভিউ আছে, যদিও কালকে সকালবেলা আমাদের দেখাতে পারবো এটা। আর বাথরুমটাও একটুখানি দেখবো আমি। এখানে একটা সোফা কাম বেড রয়েছে, এটাকে বেডও বানানো যাবে। বাথরুমটা হচ্ছে এরকম। চলো তাহলে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে বুফেট ডিনারে। ঘড়িতে এখন বাজে রাত 10:45, আর এখানে আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে। চিকেন রয়েছে, এরকম চিকেন রয়েছে, ডাল রয়েছে, আর রয়েছে মিক্সড ভেজ, রুটি, রাইস আর স্যালাড। আর এখানে সবাই এখানে খাওয়া দাওয়া করছে।